আমরা গত কয়েক বছরে নানান ফর্মুলা জাতীয় সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে দেখলাম। বিশেষ করে 2014 সাল থেকে 2014, 2018, 2024 প্রতিটি নির্বাচন আলাদা আলাদা ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে। এর কারণটি তো আমরা সবাই জানি যে ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করলে সহজ হয়, ক্ষমতায় থাকার পথ সুগম হয়, সেটি যেমন একটি বিষয়, পাশাপাশি বিরোধী দল হিসেবে বিএনপিকে প্রচন্ড একটি চাপের মুখে রাখতে এবং একটি শঙ্কা, একটি অজানা অবস্থার মধ্যে রাখতে তারা এক এক সময় এক এক ফরম্যাট ব্যবহার করছে এবং ঠিক নির্বাচনের কিছু সময় আগে তারা এইগুলো ডিক্লেয়ার করছে কোন প্রক্রিয়ায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দামি নির্বাচন দেখলাম, আমরা দিনের ভোট রাতে দেখলাম, আমরা বিরোধী দল হিসেবে বিএনপি বিহীন নির্বাচন দেখলাম 2014-তে। একইভাবে এই কথাগুলো বলছি এই কারণে যে একইভাবে 2009 সালে এই যে টানা আওয়ামী লীগ 4 বার ক্ষমতায় রয়েছে, যেভাবেই হোক না কেন তার প্রথম দফায় যখন সরকার গঠন করলো, তারপরে এসে 2010-11 দিকে সম্ভবত স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও বড় একটি সিদ্ধান্ত তারা নিল। আমরা জেনে এসেছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো অন্তত দলীয় প্রভাব মুক্ত হয়, দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয় না, দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হতো না, সেই ব্যবস্থাটি একেবারে পরিবর্তন করে ফেলা হলো এবং তখন থেকে দলীয়ভাবে প্রতীক বরাদ্দ দেওয়া, দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা, সেটি ইউপি নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এমনটা দেখে আসছি। এই যে এখন ঘরে ঘরে শত্রুতা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের শত্রু, এটিকে সামাল দিবে কিভাবে? বিএনপিকে সাইজ করতে গিয়ে, বিএনপিকে শিক্ষা দিতে গিয়ে, বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে এখন আওয়ামী লীগ যে ফাঁদে পড়ছে, এই সংকট থেকে তারা কিভাবে আসলে উঠে আসবে, সেটি যেমন একটি প্রশ্ন। একই সঙ্গে প্রশ্ন যেই নানান ধরনের সংকট, নানান ধরনের সংঘর্ষ, নানান ধরনের শত্রুতা আমরা 2010-এর পরে এসে দেখেছিলাম যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, যার নামে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই, সমাজে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত, দলীয় প্রতীক না থাকলে বা দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হলে তাদের মতো লোকেরাই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা বেশি করতেন। কিন্তু একটা পর্যায়ে যখন দলীয় প্রতীক দেওয়া শুরু হলো, যদি বলছিলাম দলীয় প্রতীক দেওয়া মানে তো নির্বাচনে বিজয়ী হয়ে যাওয়া, নির্বাচন আর করা লাগছিল না, সেই জায়গায় এই ধরনের সজ্জন ভালো মানুষেরা তারা কোণঠাসা হয়ে বসে যাচ্ছিলেন আর আওয়ামী লীগের ঘরে ঘরে শত্রুতার সৃষ্টি হচ্ছিল। সেটি এখন আবার নতুন করে নতুন ফরম্যাটে নির্বাচন করতে গিয়ে চতুর্মুখী যে একটি চাপ এবং ঘরে ঘরে শত্রুতা, এখন সেটিকে আওয়ামী লীগ সামাল দেয় কিভাবে, সেটি এখন দেখার বিষয়। অনেকে বুঝতে বাদ দিলাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, যিনি গৃহায়ন গণপূর্ত মন্ত্রী, এই মন্তব্যটি করেছেন বিএনপিকে নিয়ে, কিন্তু ওবায়দুল কাদের যে মন্তব্যটি করলেন আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে যে মন্তব্যটি করলেন, সেটিকে আমরা কি হিসেবে ধরব? এই যে ভয়ঙ্কর একটি সন্ত্রাসবাদী সংগঠন, তাকে নিয়ে আসলে খেলছে কারা, খেলার অংশ হিসেবে নিচ্ছে কারা, এইটি নিয়েও কারা রাজনীতি করার চেষ্টা করছে এবং এই যে কেএনএফ, তাদের সঙ্গে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বা সুযোগ থাকলে পার্বত্য চট্টগ্রামবাসী চাইলে তাদের সঙ্গে আবার আলোচনা চলতে পারে, এই মন্তব্যটি করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি তার এই কথার মন্তব্য বা তার এই আহ্বান বা ইচ্ছা শক্তিকে অবশ্যই থ্যাঙ্কস জানাই। গত অন্তত 12-13 বছর অথবা 15 বছর তো সেটি করতে গিয়ে যখন সেই নির্বাচনগুলোতে ঘরে ঘরে শত্রুতা তৈরি হলো, যেহেতু দলীয় প্রতীক নিতে পারলেই আর তো নির্বাচনে কোনো প্রয়োজন হচ্ছিল না, তিনি নির্বাচিত চেয়ারম্যান, এমন একটা অবস্থা, সেটি ইউপি চেয়ারম্যান হোক বা উপজেলা কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন, ভোট তো মানুষ আর দিতে যাচ্ছে না, ভোটের আর কোনো প্রয়োজন হচ্ছে না,
প্রার্থী ঘোষণা, দলীয় প্রতীক দেওয়া মানেই তিনি চেয়ারম্যান, এবং যার কারণে এই মার্কা নিতে গিয়েই কামড়াকামড়ি তখন থেকেই শুরু, কালো টাকার ছড়াছড়ি। তো সেই ব্যবস্থাটি এইবার চেঞ্জ করে ফেলা হলো আবারও, যে সামনে যে উপজেলা নির্বাচন মেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হবে না, দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হবে না। এটিও নিশ্চয়ই বিএনপিকে ফাঁদে ফেলার জন্য এই ব্যবস্থাটি প্রবর্তন করা হয়েছে আবারও। তার কারণ বিএনপি যদি আসা সহজ হবে, বিএনপিকে টানতে সহজ হবে যে এখানে তো ধানের শীষ নৌকা বলে কোনো প্রতীক থাকছে না, অতএব বিএনপি যদি দলীয়ভাবে ছাড়াই তাদের প্রার্থীরা এই নির্বাচন অনুষ্ঠান করে, তাহলে অন্তত সরকারের জন্য দেখানোর সুবিধা হবে যে এই দেখো বিএনপির প্রার্থীরা নির্বাচন করছে। আবার বিএনপি যদি নির্বাচন না আসে, তাহলে আবার এককভাবে তারা নির্বাচন করে ফেলতে পারছে। আবার নির্বাচন না আসার ফলে বিএনপি যে দীর্ঘদিন ধরে নির্বাচন বিমুখ অবস্থা রয়েছে, তাতে করে দলীয় নেতা কর্মী, এমন প্রশ্ন এখন মানুষের মুখে মুখে, এবং এই প্রশ্নগুলোর সৃষ্টি করেছেন স্বয়ং সরকারের একাধিক মন্ত্রী। এবং এই যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের যে ভয়ঙ্কর কর্মকাণ্ড, তা যে আমাদের দেশের জন্য এক ধরনের হুমকি স্বাধীন এবং সার্বভৌমত্বের দিক থেকে, সেটি তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু তার মধ্যেও আমাদের মন্ত্রীরা যে একের পর এক বালখিল্যতার পরিচয় দিচ্ছেন বিভিন্ন ধরনের হালকা মন্তব্য করে, সে বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তার মানে কি, এর পিছনে কি আসলেই ভয়ঙ্কর কোনো শক্তি রয়েছে বা বিশেষ কোনো রাষ্ট্র রয়েছে যারা তাদেরকে মদত দিচ্ছে, এবং এই বিষয়গুলো একেবারে মানুষের দৃষ্টি থেকে সরানোর জন্য এই ধরনের খেলো মন্তব্য তারা করছেন। বিষয়গুলো একটু ছোট করে বলি। সেটি হচ্ছে, গত বৃহস্পতিবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টকে প্রশ্রয় দিচ্ছে ভিন্ন একটি রাষ্ট্র। রাষ্ট্রটির নাম তিনি বলেননি, এবং সেখান থেকে সন্দেহ আসে যে ভারতই নিশ্চয়ই এই কাজগুলো করছে বা ভারত থেকে এই সমর্থনগুলো আসছে। যেহেতু ভারতের নাম তো কোনো কিছুর ক্ষেত্রে নেগেটিভ অর্থে আমাদের সরকারের কোনো বিশেষ কোনো ব্যক্তি বা হালকা কোনো ব্যক্তিও নিবে না, এটা খুব স্বাভাবিক। এর আগেও একটি পর্বে আমি এই ধরনের মন্তব্য করেছি বা শেয়ার করেছি। যাই হোক, কিন্তু তার এই মন্তব্যের বিরোধিতা করলেন আর কি আমাদের সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বললেন বিদেশি কোনো রাষ্ট্র থেকে এই সংগঠন কোনো সমর্থন পাচ্ছে না। কিভাবে জানলেন তিনি? আচ্ছা, ধরে নিলাম যে দিচ্ছে না, কিন্তু কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের যে একের পর এক ভয়ঙ্কর কর্মকাণ্ড, যেখানে তাদের আর একদিকে রয়েছে তৃণমূলের স্থানীয় যে নেতারা রয়েছেন, তাদের একটা পছন্দ নিশ্চয় রয়েছে, তারাও তাদের মতো করে প্রার্থীদের নাম ঘোষণা করছে। আর একদিকে কেন্দ্রীয় নেতারা, তাদেরকে দাপট থাকেই, তাদের একটি সুপারিশ থাকেই, তাদের একটি ইন্ধন সবসময় থাকে, তারা তাদের মতো করে প্রার্থীদের নাম ঘোষণা করছে বা ইন্ধন দিচ্ছে। এটি করতে গিয়ে এখন হজবরল অবস্থা। যেমন উদাহরণ হিসেবে আমরা আনতে পারি বরিশালে বঙ্গবন্ধু পরিবারের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, তার তো ক্ষমতা সেখানে নিশ্চয়ই কম নয়। তিনি এককভাবে বরিশালের 10টি উপজেলা পরিষদের আসনের 10 প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এটিকে কেন্দ্র করে বরিশালে হুলস্থুল কাণ্ড। সেখানে এখন যে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে, মুখোমুখি অবস্থান আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। আমরা টাঙ্গাইলের কথা ধরতে পারি। টাঙ্গাইলের 6টি উপজেলা আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তিনি এককভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এতে করে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের নেতারা লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর। আমরা নোয়াখালীর বিষয়টা আনতে পারি। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তিনি একই সঙ্গে সুবর্ণপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে স্থানীয় সংসদ সদস্য ইকরামুল চৌধুরী তার নিজের সন্তানকে। প্রকাণ্ড প্রতিরোধের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছিল। যখন রামত এবং থানচিতে দফায় দফায় হামলা হলো, ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চললো, অস্ত্র লুট করে নেওয়া হলো,
একজন ব্যবস্থাপক ব্যাংকের, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো। তখন পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে তারা আলীকদম থানাতে হামলা চালালো। তারা জানান দিল যে তোমাদের এই অভিযানে আমাদের কিছু যায় আসে না। তারা চ্যালেঞ্জ ছুড়ে মারলো। তার মানে তাদের শক্তিমত্তা কোথায় গিয়ে পৌঁছেছে, আর সেটিকে ওবায়দুল কাদের বলছেন একটি ছোট সংগঠন, এগুলো সব ঠিক হয়ে যাবে। এর চেয়ে আরো ভয়ঙ্কর, আরো বিতর্কিত মন্তব্য করলেন, খেলো মন্তব্য করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল কাদের। কি নির্লজ্জ নির্লিপ্ততার সঙ্গে তিনি বললেন যে কেএনএফ এর সঙ্গে বিএনপি একসঙ্গে জড়িয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। কত বড় একটা ভয়ঙ্কর ঘটনাকে কত হালকা মেজাজের একটি মন্তব্য করে কত ছোট পর্যায়ে নিয়ে আসা হয়। জাতির সঙ্গে এক ধরনের তামাশা, সবকিছু বিষয় নিয়ে এরকম হাস্যরসাত্মক কর্মকাণ্ড ঘটাতে হবে। এর আগে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে কেন্দ্র করে আমাদের মন্ত্রীরা বলার চেষ্টা করলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার জন্য বিএনপি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম নিয়ে যে অস্থিরতা, তা বাংলাদেশে কতদিন ধরে চলছে আমরা জানি না। এটি নিয়ে আবার অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার কি হলো? আর ভারতীয় পণ্য বয়কট করলে এতে অস্থিরতার কি হবে? যাও, এসব হালকা মন্তব্য নিয়ে কথা বলতে আমাদের নিজেদেরই, এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বিএনপি, তারা এক ধরনের হতাশার মধ্যে চলে যাচ্ছে।